হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স গুরুর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমরা ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের কটা স্তর রয়েছে, কোন স্তরে কেমন বৈশিষ্ট্য বা কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো। আজকে আমরা তারই একটা পার্ট করব, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরটা কি? মূলত স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে থাকা একটা বিশেষ স্তর হলো ওজোন স্তর, যেটা আমাদের বায়ুমণ্ডলের খুব গুরুত্বপূর্ণ একটা স্তর। ঠিক আছে, তো সেই ওজোন স্তরটা কি প্রথমে আমি সেটা বলি। এখানে দেখো, আমি সেই সম্পর্কে যে ইনফরমেশনটাকে রেখেছি, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ওজোন স্তর যেটা রয়েছে এটা ঠিক কোথায় অবস্থিত? ট্রোপোস্ফিয়ার রয়েছে, তার ঠিক পরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরবর্তী যে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে সেই অঞ্চলটাই কিন্তু অ্যাকচুয়ালি ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এখানে বলেছে দেখো যে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। আমি জানি যে প্রায় 16 কিলোমিটার অবধি কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার রয়েছে, তার মানে সেটা ঠিক পরপরই শুরু হচ্ছে। 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় যে ওজোন গ্যাসের আবরণ পৃথিবীকে ঘিরে আছে তাকে আমরা ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলি। এই স্তরের কিছু বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলো আমরা একটু জানব। প্রথমত দেখো, বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস, বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস কিন্তু কোথায় অবস্থিত? এই ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরেই অবস্থিত। ঠিক আছে, আর দ্বিতীয় যে বিশেষত্বটা রয়েছে 20 কিলোমিটার উচ্চতা, এটা খুব ইম্পর্টেন্ট, যে 20 কিলোমিটার উচ্চতায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর অক্ষাংশে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক। কোথায়? বায়ুমণ্ডলের কোন অংশে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক? 20 কিলোমিটার উচ্চতায়, 20 কিলোমিটার উচ্চতায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর অক্ষাংশে ওজোন স্তরের ঘনত্ব কিন্তু সর্বাধিক। এই জিনিসটা মনে রাখার, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে এখানে ওজোন স্তরের ঘনত্ব 450 ডিইউ, এটাকে আমরা বলি ডবসন একক। এই এককের মাধ্যমে আমরা ওজোন স্তরটা যে কতটা ঘন বা তার পুরুত্বটা বুঝতে পারি। সাধারণত 1 ডিইউ ইজ ইকুয়াল টু, 1 ডবসন ইউনিট বলতে যেটাকে বোঝায়, 1 ডিইউ সমান যেটা, সেটা কি? এসটিপিতে 0.01 mm বেধ বিশিষ্ট ওজোন স্তর। 1 ডবসন ইউনিট কথার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 0.01 mm বেধ বিশিষ্ট ওজোন স্তর, 1 ডবসন ইউনিট মানে। এবার এখানে বলেছে যে ওজোন স্তরে সেই ওজনের ঘনত্ব কত? 450 ডবসন ইউনিট। তাহলে সেখান থেকে আমি বুঝতে পারছি যে 1 ডবসন ইউনিট মানে যদি এতটা হয়, 450 মানে কতটা হবে, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, এই গেল এর বিশেষত্ব সমূহ। ঠিক আছে, এরপরে আমরা আসছি পরের স্লাইডে। ওজোন স্তরের উৎপত্তি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওজোন স্তর অর্থাৎ ওজোন স্তর মূলত কি দিয়ে তৈরি? ওজোন স্তর কিন্তু ওজোন গ্যাসেরই একটা লেয়ার। তার মানে ওজোন স্তরের উৎপত্তি কথার অর্থ হচ্ছে ওজোন গ্যাস সেখানে কিভাবে প্রস্তুত হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা। ঠিক আছে, তো দেখো, ওজোন গ্যাসের কথা যদি বলি আমি, তাহলে এই ওজোন গ্যাস মানে আমি জানি O3, এটাকেই আমরা বলি ওজোন গ্যাস। ঠিক আছে, এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাসটা কি থেকে তৈরি হয়? মূলত ওজোন গ্যাসটা কিন্তু অক্সিজেন থেকে তৈরি হয়, O2 থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা আমরা আসছি। প্রথমত দেখো আমি বলি, O2 এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসে সূর্যালোকের উপস্থিতি, অর্থাৎ সূর্যালোক যখন পড়ে, এই অক্সিজেন গ্যাসে যখন সূর্যালোক পড়ে তখন এই অক্সিজেন অণুটা দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, O+O। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। সূর্যালোক যখন অক্সিজেনে পড়বে, অক্সিজেন অণুতে পড়বে, তখন এটা ভেঙে দুটো অক্সিজেন পরমাণু পরিণত হবে। এবার সেকেন্ড স্টেপে যেটা ঘটছে, এই যে এক একটা অক্সিজেন পরমাণু তৈরি হলো,
এই একটা অক্সিজেন পরমাণু অপর আর একটা O2 সঙ্গে যুক্ত হয়, একটা অক্সিজেন পরমাণু অপর আর একটা O2 সঙ্গে যুক্ত হয়, দিয়ে তৈরি করে O3 বা ওজোন গ্যাস। তাহলে এইভাবে কিন্তু দুটো স্টেপের মাধ্যমে এই ওজোন গ্যাসটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, তৈরি হয়, যেটা মূলত অক্সিজেন গ্যাস থেকেই তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এখানে আরেকটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে এই বিক্রিয়াটিকে, এটি হলো একটি আলোক রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা ওজোন স্তরের উৎপত্তি সম্পর্কে যেটা জানলাম, সেটা হচ্ছে ওজোন স্তরের যে ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাস কিন্তু মূলত অক্সিজেন অণু থেকেই তৈরি হয়, এবং এই অক্সিজেন অণু ভেঙে যায় কার উপস্থিতিতে, সূর্যালোক যখন পড়ে সেই সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, এবং একটা অক্সিজেন পরমাণু অপর তার পাশে থাকা আশেপাশে থাকা অপর একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে এই ওজোন গ্যাসটা কিন্তু তৈরি করে। এখানে আমি একটা ছবি দেখিয়েছি, ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে যে সূর্যের আলোটা রয়েছে, এখানে অক্সিজেন অণুটাকে দেখো, সূর্যালোক পড়ার ফলে এই অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণুতে কিন্তু ভেঙে গেল। এই অক্সিজেন পরমাণুতে যখন সে ভেঙে গেল, তারপরে কি হলো, এই অক্সিজেন, এই যে তার পাশে থাকা একটা অক্সিজেন অণু রয়েছে, এই অক্সিজেন পরমাণু তার পাশে থাকা একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি, এই অক্সিজেন মানে ওজোন যে গ্যাস সেটা তৈরি করলো। এর ক্ষেত্রেও তাই, এইভাবেই তৈরি হয় কিন্তু কি, ওজোন গ্যাস এইভাবেই তৈরি হয়। এটাই হচ্ছে ওজোন স্তরের উৎপত্তির বিষয়। এগুলোকে পরীক্ষায় আমরা যখন লিখব, সেগুলো একটু ইলাবোরেট করে একটু ব্যাখ্যা করে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট, এরপরে যেখানে আসছি সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে NO নাইট্রোজেন অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং CFC এর ভূমিকা। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ওজোন গহ্বর বা ওজোন হোল। এই ওজোন গহ্বর জিনিসটা কি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখো, ওজোন গহ্বর বা ওজোন হোল জিনিসটা কি, যখন আমি যদি এটা একটা পৃথিবীর স্তর ভাবি, এখানে পৃথিবীটা রয়েছে, এটা পৃথিবীর একটা স্তর, ওজোন স্তর, সেটা আগে এরকম পুরু ছিল, ঠিক আছে, এটা আগে এরকম পুরু ছিল। এবার কি হচ্ছে, এখানে কি রয়েছে, মূলত O3 গ্যাস রয়েছে। এইবার পৃথিবী থেকে বা পৃথিবীর বায়ুমণ্ডলে যখন কিছু বিশেষ ধরনের গ্যাস, যেমন CFC, ঠিক আছে, তারপরে হচ্ছে NO2, NO, এই ধরনের যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো কি করে, এই ওজোনের সঙ্গে বা এই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, এবং এর সাথে বিক্রিয়া করে এটাকে ক্ষতিগ্রস্ত করে, এই ওজোনের লেয়ারটাকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। তখন কি হয়, তখন কিছু কিছু জায়গায় এটা আগের মতো এরকম না থেকে অনেক জায়গায় কি হয়, এইরকম টাইপের লেয়ার তৈরি হয়। আগে ছিল এরকম পুরুত্ব, আর এখন হয়ে গেল কিছু কিছু জায়গায় এইরকম। এবার এই দিক থেকে এই যে এই লেয়ারটার কথা ভাবো, এই অংশটার কথা তোমরা ভাবো, আগে সে যে পরিমাণে সূর্যের রশ্মিটাকে আটকানোর ক্ষমতা রাখতো, আগে এরকম ছিল, কিন্তু এখন কিন্তু সেই পরিমাণে সে রাখতে পারবে না। তাই বেশি পরিমাণে সূর্যালোকের যে রশ্মি, সেটা কিন্তু পৃথিবীতে চলে আসবে, এবং এই জায়গাটায় অনেকটা একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে। এটাকেই বলা হয় ওজোন হোল বা ওজোন গহ্বর। এই ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে, এটা হচ্ছে পৃথিবী, তার উপরে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, এবং তার উপরে রয়েছে ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারে কি হচ্ছিল, আগে এটা কিন্তু পুরোটাই ছিল, পরবর্তীতে
কিছু বিশেষ ধরনের গ্যাস যারা অক্সিজেন ওজনের সাথে বিক্রিয়া করে ওজনকে ধ্বংস করে বা ওজনকে নষ্ট করে দেয়, সেই ওজোন গ্যাস যারা রয়েছে তারা কি করলো, এই জায়গাটায় এই ওজোন গহ্বর তৈরি করলো। এবং ওজোন গহ্বর হওয়ার জন্য এই যে সূর্যের যে রেডিয়েশন, এই রেডিয়েশনটা কিন্তু ডাইরেক্ট আগের তুলনায় অনেক বেশি পরিমাণে আলট্রাভায়োলেট রে বা রেডিয়েশন যেটাই বলো, আগের থেকে অনেক বেশি পরিমাণে পৃথিবীতে আসা শুরু হচ্ছে। এবং সেটা পৃথিবীর জন্য কোনো দিক থেকে কিন্তু ভালো না, সেটা পৃথিবীর জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো এই যে ওজোন হোল, এই ওজোন হোলটা যে সৃষ্টি হচ্ছে তার জন্য মূল 3টে গ্যাসের কথা এখানে বলেছে। একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে কি সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই তিনজনের ভূমিকাটা কি সেটা আমরা একটু বুঝবো। প্রথমত আমি বলি সিএফসি, 1 নাম্বার ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। সিএফসি মানে দেখো ক্লোরোফ্লুরোকার্বন, তার মানে এই সিএফসির ভেতরে 3টে জিনিস কিন্তু আছে। সিএফসি, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ফ্লুরিন, আর একটা হচ্ছে কার্বন। তার জন্যই তার নাম ক্লোরোফ্লুরোকার্বন। এর বিভিন্ন ধরনের যৌগ আছে, যার ভেতরে একটা বিশেষ যৌগ হচ্ছে CFCl3। এই যৌগটার কথা আমি বলবো যে এর মাধ্যমে কিভাবে সিএফসি ওজোন স্তরটাকে ধ্বংস করছে। সে কি করছে, প্রথমত সূর্যালোকের উপস্থিতিতে এই CFCl3 যেটা রয়েছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এটা ভেঙে কি তৈরি করছে, Cl পরমাণু প্লাস আর কি পড়ে থাকলো, CFCl2 পড়ে থাকলো, CFCl2। তাহলে দেখো এই ক্ষেত্রে CFCl3 যেটা রয়েছে এটা ভেঙে Cl আর CFCl2 তৈরি করলো। হলো, এই যে Clটা আমরা দেখছি, এই যে ক্লোরিন, এটাই কিন্তু মেন কালপ্রিট কিসের জন্য, ওজোন গ্যাসটাকে ধ্বংসের জন্য। পরবর্তী যে স্টেপ, সেই স্টেপে সে কি করছে দেখো, পরবর্তী স্টেপে এই যে Cl O3 সঙ্গে বিক্রিয়া করছে, Cl O3 সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে। এবং Cl যখন O3 সঙ্গে বিক্রিয়াটা করছে তখন কি উৎপন্ন হচ্ছে, ClO প্লাস O2। দেখো Cl আর O3, এখান থেকে একটা অক্সিজেন এখানে চলে আসে, তাহলে কি হবে ClO প্লাস O2, ClO প্লাস O2। তাহলে দেখো এখানে ওজোন গ্যাস ছিল, ওজোন গ্যাসটা ভেঙে গেল, দিয়ে অক্সিজেন এবং ClO উৎপন্ন হলো। বোঝা গেল? এই যে এখানে ওজোন গ্যাসটা, তাহলে কি ওজোন গ্যাসটার ভাঙন ঘটে নতুন আর একটা যৌগ উৎপন্ন হলো বা এখানে অক্সিজেন তৈরি হলো। তাহলে ওজোন গ্যাসটা আগের থেকে কি কমে গেল না, এখানে এখনো ওজোন গ্যাসটা কিন্তু এখানে ভেঙে গেল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী সময়ে কি হচ্ছে, এই যে ClO উৎপন্ন হলো 3 নম্বরে দেখো, এ কিন্তু এখানেই চুপ হয়ে গেল না। ClO যেটা রয়েছে ClO, এ কিন্তু আবার O3 সাথে বিক্রিয়া করবে, তার আশেপাশে থাকা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, ClO আর O3 রয়েছে, এক্ষেত্রে এই অক্সিজেনটা এখানে চলে যাবে, তার মানে Cl প্লাস অক্সিজেন এখানে চলে গেলে হয়ে গেল কি 4টে অক্সিজেন পরমাণু, যেটা হবে 2O2 তে পরিণত। তাহলে দেখো প্রথম স্টেজ যেটা, সেখান থেকে সে প্রথমে ভেঙে Cl এ পরিণত হলো, Clটা তারপর থেকে শুরু করলো কিন্তু ওজোন গ্যাসের ভাঙন। ওজোন গ্যাসটা এখানে ভেঙে সে কী করলো, ClO প্লাস O2, ওজনটা ভেঙে গেল। ClOটা আবার নতুনভাবে আরেকটা ওজোন গ্যাসের সঙ্গে কিন্তু ওজোন গ্যাসকে কিন্তু ভাঙন সৃষ্টি করলো। এইভাবে এই জিনিসটা বারবার ঘটতে থাকবে। এই যেখানে আবার Cl তৈরি হলো, এই Clটা আবার O3 গ্যাসকে কি করবে, ভাঙবে, সেখান থেকে আবার ClO তৈরি হবে, এটাই চলতে থাকবে। এবং এর মাধ্যমে ধীরে ধীরে কি হচ্ছে, ওজোন গ্যাসের আধিক্য কিন্তু কমতে থাকছে। তো এই ওজোন গ্যাসের ধ্বংসে এই কারণেই সিএফসির ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিএফসির জন্য ওজোন স্তর খুব দ্রুত কিন্তু
ওজোন গ্যাসের কিন্তু ভাঙন ঘটছে। ঠিক আছে, এটা একটা গেল। নেক্সট, এবার যদি আমি বলি ইচ্ছে না কোনো কারণে, যাই হোক, এবার ধরো একটা গেল আমাদের, সেটা হচ্ছে সিএফসি। আরও যে দুটো রয়েছে, একটা হচ্ছে এনও এবং আরেকটা হচ্ছে NO2। এই দুজনের ভূমিকা কি ওজোন স্তর ধ্বংসে? ওজোন স্তর ধ্বংস মানে মূলত কি, ওজোন গ্যাসটাকে ধ্বংস করবে, তাই তো? তাহলে এই যে NO, এখানে আমরা দেখব যে নাইট্রোজেন অক্সাইড কিভাবে ওজোন গ্যাসকে ধ্বংস করছে। প্রথম স্টেপে আমরা যেটা দেখতে পাবো, যেটা NO রয়েছে, এ ডাইরেক্ট O3 সাথে বিক্রিয়া ঘটায়। এ ডাইরেক্ট কি করছে, O3 সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, দিয়ে তৈরি করছে NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড। আর কি পড়ে আছে, NO2 প্লাস O2। তাহলে এখানেও দেখছি ওজোন গ্যাস ছিল, ওজোন গ্যাসটা ভেঙে গেল। তাহলে ওজোন যে কাজটা করতে পারতো সে তো আর করতে পারবে না, কারণ সে তার নিজের এক্সিস্টেন্সই তো নেই আর। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়তে কি হচ্ছে, এই যে NO2 গ্যাসটা তৈরি হলো, এই NO2 গ্যাসটা আবার কি করছে, NO2 সে আবার O3 সাথে কিন্তু বিক্রিয়া ঘটাচ্ছে। O3 সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কি করছে, NO2 প্লাস O3। এক্ষেত্রে এখানে দেখো এই যে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন এখানে চলে আসবে, তাহলে ও চারটে হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা তৈরি হলো NO প্লাস ও, যেহেতু চারটে, ওটা এক কথায় 2 অণু অক্সিজেন, দুটো অক্সিজেন, 2O2। ঠিক আছে, দুটো O2 তৈরি করলো। তাহলে দেখো প্রথমে NO অক্সিজেনকে ভাঙলো, দিয়ে তৈরি করলো অক্সিজেন আর NO2। এই যে NO2 তৈরি হলো, এও বসে থাকলো না, এই NO2 আবার তার আশেপাশে থাকা অক্সিজেনকে ভেঙে NO এবং 2O2 তৈরি করলো। আবার এর প্রসেস চলতেই থাকবে, আবার NO কি করবে, O3 কে ভাঙবে, আবার NO2 তৈরি হবে। এভাবেই এই যে দুটো গ্যাস NO আর NO2, এরা কিন্তু খুব দ্রুত কি করছে, ওজোন স্তরের যে ওজোন লেয়ার, মানে ওজোন লেয়ারের ভেতরে থাকা যে ওজোন গ্যাস, সে ওজোন গ্যাসকে দ্রুত ভাঙন ঘটাচ্ছে, এবং তার মাধ্যমে কিন্তু ওজোন স্তর আগের মতো আর পুরু থাকছে না, ধীরে ধীরে তার ভেতরে ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় ওজোনের যে লেয়ার সেটা অত্যন্ত পাতলা হয়ে যাচ্ছে, যেখানে সূর্যের যে রেডিয়েশন সেটা খুব সহজেই পৃথিবীতে চলে আসছে, এবং পৃথিবীর পক্ষে সেটা অত্যন্ত ক্ষতিকর, আমরা সেটা জানি। ঠিক আছে, এরপরে আমরা আসছি, তাহলে এখানে আমরা বুঝলাম যে ওজোন স্তর ধ্বংসে NO, NO2 এবং CFCর ভূমিকাটা কি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। নেক্সট, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব। তাহলে এই যে ওজোন স্তরটা ক্ষতিকর, মানে ক্ষতি হচ্ছে ওজোন স্তরের প্রভাবে, ওজোন স্তরটার ক্ষতি হচ্ছে, বিভিন্ন গ্যাসের, বিভিন্ন ক্ষতিকারক গ্যাস এই ওজোন স্তরটাকে ক্ষতি করছে। ঠিক আছে, তো এর প্রভাব আমাদের উপর কি পড়তে পারে, আমাদের ওপর এর প্রভাব কি পড়তে পারে সেটা এখানে দেওয়া আছে। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আছে, সেগুলো একটু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমত যেটা বলা হয়েছে, UVB অংশ মানুষের কোষে থাকা DNA দ্বারা শোষিত হয়। যখন UV রে আসে তখন সেখান থেকে UVAও আসে, আবার UVBও আসে। তার মধ্যে UVBটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক, UVA নয়, UVBটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। তো সেই UVB DNA দ্বারা শোষিত হয়, এতে ত্বক পুড়ে যায়, যেটাকে আমরা সানবার্ন বলি। মানে অনেকক্ষণ যদি বাইরে থাকি, অনেকের ত্বক দেখা যায় লাল হয়ে গেছে, ত্বক পুড়ে যাওয়ার মতো, বা জলে স্কিনটা, তো সেটাকে সানবার্ন বা সৌরদগ্ধ বলা হয়। ঠিক আছে, 2 নম্বর কি, UVB এর প্রভাবে ত্বকের ক্যান্সার হতে পারে। UVB একটা ক্ষতিকারক রে বা রশ্মি, ঠিক আছে, যার মাধ্যমে ত্বকের কি হতে পারে, ক্যান্সার ঘটতে পারে। 3 নাম্বার কি বলেছে, যে ইউভি এর প্রভাবে সামুদ্রিক প্ল্যাঙ্কটনের বিনাশ ঘটতে পারে। সামুদ্রিক প্ল্যাঙ্কটন মানে হচ্ছে সমুদ্রে থাকা যে সকল জীব রয়েছে তাদের কথা ক্ষেত্রে মেইনলি বলা হয়েছে। আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এটা বললাম।
এর বিনাশ ঘটতে পারে। এর ফলে কি হয়, কিছু সামুদ্রিক মাছ ও প্রাণীর খাদ্যের অভাবে বিনাশ ঘটে। ঠিক আছে, সামুদ্রিক প্ল্যাঙ্কটন মূলত সামুদ্রিক মাছ ও প্রাণীর খাদ্যের অভাবের বিনাশ ঘটে। তার মানে হচ্ছে সামুদ্রিক প্ল্যাঙ্কটন হচ্ছে তাদের খাদ্যের যোগানটা আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে কি, ইউভি এর প্রভাবে কিছু প্রাণী প্রজনন ক্ষমতা হ্রাস পায়। আর কি, ইউভি এর প্রভাবে সালোক সংশ্লেষ ব্যাহত হয় এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কমে যায়। তাহলে যত কিছু দেখছি মেনলি এখানে আলট্রাভায়োলেট রশ্মি, তার মেন কিন্তু এখানে মনে রাখতে হবে ইউভি বি এর প্রভাবেই বেশিরভাগটা হয়, ইউভি এ এর প্রভাবে নয়। ঠিক আছে, লাস্টে একটা পয়েন্টে আমি নোট রেখেছি যে উদ্ভিদ ও প্রাণীদের ওপর ইউভি এর রশ্মির কোনো প্রভাব নেই। মানে যত রকম ক্ষতি করে আলট্রাভায়োলেট রে, তার মধ্যে আলট্রাভায়োলেট বি যেটা, সেটাই কিন্তু মেনলি ক্ষতি করে। তো এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের চ্যাপ্টারের, গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা কি বুঝি? মূলত গ্রিন হাউস কথাটা কেন আসলে সেটা আমরা একটু আগে বুঝব। গ্রিন হাউস এফেক্ট মানে এই গ্রিন হাউস, এই কথাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো? মূলত কি হয়, খুব ঠান্ডা যে সকল জায়গা রয়েছে যেখানে অত্যন্ত শৈত্যের প্রভাবে বা অত্যন্ত ঠান্ডার প্রভাবে কি হয়, সেখানকার গাছপালা বা সেখানে ফসল ফলাতে খুব সমস্যা হয়। তো সেখানে কি করা হয়, একটা বিশেষ রকম পদ্ধতি অ্যাপ্লাই করা হয় কোনো একটা জায়গাতে। সেখানে কি করা হয়, একটা নির্দিষ্ট জায়গা নিয়ে তার ওপরে, যেমন আমি যদি এক্ষেত্রে বলি এরকম একটা জায়গা নিল, তার ওপরে প্লাস্টিক অথবা কাঁচ হতে পারে, ঠিক আছে, কাঁচ বা প্লাস্টিকের একটা আবরণ তার উপরে রাখা হয়, তার উপরে এরকম দিয়ে তাকে ঢেকে রাখা হয়, একটা ঘরের মতো তৈরি করা হয়। ঠিক আছে, সেই ঘরের ভেতরে কি হয়, সূর্যের আলো কিন্তু ঢোকে, সূর্যালোক, সূর্যের আলো ঢোকে। সূর্যের আলো মানে আলো কিন্তু অ্যাকচুয়ালি কম তরঙ্গ দৈর্ঘ্য হয় তুলনামূলক। ঠিক আছে, এবং সূর্যের আলো যখন ঢুকছে, এই প্লাস্টিক বা কাঁচ সে কিন্তু সেই আলোটাকে ঢুকতে দিচ্ছে, এবং আলোটা ঢোকার সাথে সাথে সূর্যালোকের মধ্যে থাকা অবলোহিত রশ্মির নাম আমরা শুনেছি, বা ইনফ্রারেড রে। এই অবলোহিত রশ্মি কিন্তু উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী। সেই অবলোহিত রশ্মিও তার ভেতরে ঢুকছে এবং সেই কারণে এখানে কিন্তু তাপের পরিমাণটা বাড়ছে। মানে এক কথায় তাপ তো না, উষ্ণতার পরিমাণটা অ্যাকচুয়ালি বাড়ছে। তো উষ্ণতার পরিমাণটা বাড়ার জন্য তার যে আগের উষ্ণতা ছিল তার থেকে উষ্ণতার পরিমাণ বেড়ে যাচ্ছে এখানে তাপ ঢোকার জন্য। ঠিক আছে, তো এই তাপটা যখন সে ঢুকছে, সূর্যের আলোর মাধ্যমে ঢুকতে দিচ্ছে, কিন্তু যখন বেরোবে এর ভেতরে যে উষ্ণতার সৃষ্টি হলো, সেই উষ্ণতাটাকে কমানোর জন্য কি করতে হবে, আবার তাপটাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু সে তাপটাকে কিন্তু বেরোতে দিচ্ছে না। এই যে প্লাস্টিক বা কাঁচের কথা আমি বললাম, সে কিন্তু তাপটাকে বেরোতে দিচ্ছে না। তাহলে কি হবে, এর ভেতরের যে টেম্পারেচার সেটা আগের থেকে বেড়ে যাবে এবং তার মাধ্যমে কি হবে, যে খুব কম টেম্পারেচারের জন্য যে সকল ফসলগুলো ফলানো যাচ্ছিল না, সেখানে কিন্তু ফসলগুলো ফলানোর জন্য সাহায্য পাওয়া যাবে। ঠিক অনেকটা এইরকম ঘটনাটাই ঘটে আমাদের গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে। এখানে একটা ছবিতে আমি বুঝিয়েছি জিনিসটা দেখো। মূলত কি হয়, সূর্য থেকে পৃথিবীতে সূর্যালোক আসে বা সূর্যের আলো আসে। এই সূর্যের আলো পৃথিবীতে আসার ফলে পৃথিবী পৃষ্ঠ কিন্তু গরম হয়। এই যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে, সূর্যের আলো থাকার কারণে এই পৃথিবী পৃষ্ঠ কিন্তু গরম হয়। এই পৃথিবী পৃষ্ঠ গরম হওয়ার জন্য তার আশেপাশের উষ্ণতাটা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধি হওয়ার পরে যখন সূর্যালোক পড়া কমে যায়, তখন সে কি করবে, এই বেশি ওই যে টেম্পারেচারটা তৈরি হয়েছে তার জন্য সেটাকে কমানোর জন্য তাপটাকে সে আবার মহাশূন্যে ফেরত পাঠাবে। কিন্তু কি সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপরের যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে কিছু বিশেষ গ্যাস রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, CFC, NO2, ঠিক আছে, SO2, এ ধরনের বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যে গ্যাসগুলো কি করছে, ওই যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটাকে শোষণ করে নিচ্ছে। তাই যে পরিমাণে তাপ সে বাইরে তার ছাড়ার কথা ছিল পৃথিবী পৃষ্ঠের
উষ্ণতা কমানোর জন্য সে পরিমাণে তাপ কিন্তু সে বাইরে ছাড়তে পারছে না, কিছুটা তাপ কিন্তু তার ভেতরেই থেকে যাচ্ছে, এবং এই কারণেই কিন্তু পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। এই গ্রিনহাউস গ্যাস যেগুলো রয়েছে, বিভিন্ন রকম গ্যাস আমি যেগুলো বললাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে হচ্ছে NO2, তারপরে এই ধরনের যে সকল গ্যাসগুলো রয়েছে, এরা কি করছে, এই তাপটাকে অ্যাবজর্ব করে রাখছে, আর পৃথিবীর গড় উষ্ণতাটাকে তারা ধীরে ধীরে কি করছে, বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টাকেই বলা হয়, এই ঘটনাটার জন্য কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। অনেকটা যেমনভাবে গ্রিন হাউস কাজ করে ঠিক একই রকমভাবে এই ঘটনাটাও ঘটছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে গ্রিন হাউস এফেক্ট। আশা করছি বোঝা গেল। তো এটা যদি আমরা বুঝতে পারি, এবার আমি এই লাইনে আসছি। এখানে কি বলেছে দেখো, যে ভূপৃষ্ঠকে ঘিরে O3 মানে ওজোন গ্যাস, জলীয় বাষ্প CO2, N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, মিথেন, CFC ইত্যাদি বিভিন্ন ধরনের যে সকল গ্যাস রয়েছে, এরা সূর্য থেকে ছোট তরঙ্গের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়। বিভিন্ন ধরনের গ্যাস CFC, CO2, জলীয় বাষ্প, ওজোন, N2O, NO2 এ ধরনের যেগুলো রয়েছে, এরা কিন্তু কি করছে, সূর্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বলতে সূর্যালোকের কথা বলা হয়েছে। সূর্যের আলোর যে তরঙ্গ, আমরা জানি যে তাপ এটাও তরঙ্গের আকারে প্রবাহিত হয়। তাপের যে বিভিন্ন রকম প্রবাহের যে রাস্তা রয়েছে, একটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। এই যে বিকিরণের মাধ্যমে তাপ আসে, এটা কিন্তু মূলত তরঙ্গের আকারেই হয়, ঠিক আছে। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি মানে আলোটাকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরে কি বলেছে, উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গের দৈর্ঘ্যের রশ্মিকে, মানে হচ্ছে এই ক্ষেত্রে তাপের কথা বলা হয়েছে। পৃথিবী বিকিরণ পদ্ধতিতে তাপটা কিন্তু বাইরে বের করে, তো বিকিরণ পদ্ধতিতে তাপ যখন বের করবে সেটা তরঙ্গ আকারেই কিন্তু যায়, তো সেই তরঙ্গটা কিন্তু বেশি হয় আলোক তরঙ্গ দৈর্ঘ্যের থেকে, বেশি দীর্ঘ হয়। অর্থাৎ এখানে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে কি, আলোকে, সূর্যালোককে, এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্য বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে কাকে, পৃথিবীতে উৎপন্ন যে এক্সট্রা তাপটা উৎপন্ন হলো সেই তাপটাকে বোঝানো হয়েছে। ওপরের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরিত রশ্মি কিছুটা গ্যাসীয় পরিমণ্ডল দ্বারা শোষিত হয়, যেটা আমি বললাম যে এই গ্যাসগুলো কি করে, সেই গ্যাসীয় পরিমণ্ডলের ভেতরে থাকা যে তাপ সেটাকে শোষণ করে নেয় অনেকাংশে, আর বাকি অংশ পৃথিবী প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ ও উপমণ্ডলীয় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট, এবং ভূপৃষ্ঠকে ঘিরে থাকা ওই গ্যাসগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ যে সকল গ্যাস গ্রিন হাউস এফেক্ট ঘটিয়ে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি করছে, সেই সকল গ্যাসগুলোকে আমরা কি বলবো, গ্রিন হাউস গ্যাস বলবো। এখানে কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কিছু গ্রিন হাউস গ্যাস, যেমন CO2, এটাই হচ্ছে মূলত প্রধান গ্রিনহাউস গ্যাস। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, এরপর হচ্ছে CH4, তারপর হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে CFC ক্লোরোফ্লুরোকার্বন, এরপরে হচ্ছে O3 বা ওজোন, তারপরে হচ্ছে H2O বা জলীয় বাষ্প যেটাকে বলা হচ্ছে। সব থেকে বেশি পরিমাণে কিন্তু CO2ই গ্রিনহাউস এফেক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে CH4 বা মিথেন যেটা রয়েছে, এই মিথেনের কিন্তু তাপ অ্যাবজর্ব করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি, কিন্তু তবুও এই কার্বন ডাইঅক্সাইডটাকে কিন্তু আমরা প্রধান গ্রিনহাউস গ্যাস বলি। এর দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিথেনের থেকে অনেক বেশি পরিমাণে পায়, এটা একটা এই কারণে। আরেকটা হচ্ছে এই যে মিথেন, এই মিথেন বায়ুমণ্ডলে বেশি দিন স্থায়ী থাকতে পারে না, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় এই গ্যাস কম স্থায়ী হয়। এই দুটো কারণেই কিন্তু মিথেন কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি তাপকে শোষণ করতে পারলেও প্রধান কিন্তু CO2 গ্যাসই হয়, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে গ্রিনহাউস এফেক্ট কাকে বলে এবং গ্রিনহাউস গ্যাস কাকে বলে, ঠিক আছে। নেক্সট, গ্রিনহাউস এফেক্টের ফলে যে মূল সমস্যাটা আমাদের পৃথিবীর হয় সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে।
গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা বেড়ে যাওয়া, এই ঘটনাটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস যেমন এখানে বলে দিয়েছে CO2, CH4N2O, CFC, এই চারটে খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে মনে রাখবে, যদি আমাকে কোনো ক্ষেত্রে বলে যে জৈব গ্রিনহাউস গ্যাস কোনটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথেন। মিথেনটা হচ্ছে কি গ্যাস? জৈব গ্রিনহাউস গ্যাস, এটা হচ্ছে জৈব। আর অজৈব বলতে আমি CO2 কে বলতে পারি। অনেক সময় বলে যে একটা জৈব এবং একটা অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, তখন আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তো কি বললাম, পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তারা অতিরিক্ত তাপ ধরে ফেলে। তুমি ভাবো, আগে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, এই সকল যে গ্যাস, এদের বায়ুমণ্ডলে এদের পরিমাণ অনেকটা কম ছিল, তাই তারা কম পরিমাণে কি করত না, তো ওই ইনফ্রারেড রশ্মির মাধ্যমে যে তাপটা আসছে সেই তাপটাকে ধরে রাখত। কিন্তু এখন বিভিন্ন কারণে, অবশ্যই আমাদের কারণেই, আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের চলাফেরার কারণেই আমরা কি করছি, এই CO2, CFC এই গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে। আমরা প্রচুর যানবাহন চালাচ্ছি যেগুলো জীবাশ্ম জ্বালানিতে চলে। CFC তৈরি হচ্ছে বিভিন্ন রকম রেফ্রিজারেটরের ভেতরে, কিন্তু CFC গ্যাস রিলিজ হয় রেফ্রিজারেটর ব্যবহারের মাধ্যমে। তো তার জন্য যত বেশি এগুলো আমরা ব্যবহার করছি, তত বেশি এই ধরনের গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলে চলে আসছে এবং তার পরিমাণটা আগের তুলনায় অনেক বাড়ছে, এবং তার জন্য পৃথিবীর গড় উষ্ণতাও ধীরে ধীরে কিন্তু বাড়ছে। ঠিক আছে, এটা এখানে বলেছি যে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। এই তাপমাত্রা বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে বলা হয় কি, গ্লোবাল ওয়ার্মিং। এবার আমি যেটা বললাম কেন বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং, তার কয়েকটা পয়েন্ট আমি এখানে বলেই দিলাম। তবু এখানে দেখো বলেছে, প্রথমত হচ্ছে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি পোড়ানো। আমরা এখন প্রচুর পরিমাণে কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়াই, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে সব থেকে বেশি পোড়ানো হয়, এবং তাছাড়াও অনেক রকম জায়গা আছে যেখানে আমাদের জীবাশ্ম জ্বালানির প্রয়োজন পড়ে। বনভূমি ধ্বংস করে ফেলা, আমরা যত আধুনিক হচ্ছি তত আমাদের বাড়িঘরের পরিমাণ বাড়ছে, তত গাছপালার পরিমাণ কিন্তু কমছে। গাছপালাকে আমরা কেটে সেখানে আমরা বিভিন্ন রকম বাড়ি ঘর এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু তৈরি করছি। তো সেই জন্য পৃথিবীতে যে অক্সিজেন তৈরি করার যে সোর্স, অর্থাৎ অক্সিজেন তৈরির সোর্স এবং CO2 কে কমানোর যে সোর্স, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অক্সিজেন যে পরিমাণে তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণে হওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে। সেই কারণে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। শিল্প কারখানার ধোঁয়া, গবাদি পশুর মিথেন নির্গমন। গবাদি পশুর মিথেন নির্গমন বলতে, গবাদি পশু, যদি আমি গরুর কথা বলি, গরু বা ওই ধরনের যে সকল গবাদি পশু রয়েছে, তাদের বডির ভেতরে বা পাকস্থলীর ভেতরে রুমেন নামক একটা জায়গা আছে, একটা জিনিসকে রুমেন বলা হয়। তো ওখান থেকে কিন্তু মিথেন গ্যাস প্রডিউস হয় বলা হয়। ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ হয়তো এই জিনিসটা একবার পড়েছিলে, এই জিনিসটা এরকম সামথিং কিছু একটা ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে এয়ার কন্ডিশনার, ফ্রিজ থেকে বের হওয়া ক্ষতিকারক CFC গ্যাস। এসি এবং রেফ্রিজারেটর থেকে CFC গ্যাস কিন্তু বেরোয়। যত গরম বাড়ছে, সব থেকে মানে মজার ব্যাপার হচ্ছে এটাই, মানে মজা ঠিক না, মানে সব থেকে ভাবার বিষয় এটাই যে যত গরম বাড়ছে আমরা তত বেশি এই ফ্রিজ আর রেফ্রিজারেটর কিনছি, ফ্রিজ আর এসি কিনছি, এবং তত বেশি পরিমাণে আবার CFC গ্যাস তৈরি হচ্ছে, আরও গরম বাড়ছে। গরমকে কমানোর জন্য আমরা গরম তৈরির যে উপাদান সেগুলোকে বাড়িয়ে ফেলছি, সেই কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো গেল যে কেন বাড়ছে। এখানে আরেকটা পয়েন্ট আছে, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি করে বাড়ছে? 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বাড়ছে। এটা পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এরপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। এই যে বিশ্ব উষ্ণায়নটা ঘটছে, এই বিশ্ব উষ্ণায়ন ঘটে কি সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি, তার বিভিন্ন ধরনের যে সমস্যা, তার মূল সমস্যাগুলো আমি এখানে বলেছি। প্রথমত, এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি এর মতো বৃদ্ধি পাবে এবং চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে। দ্বিতীয়ত,
উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ স্তূপ গলে যাবে, অবশ্যই গলবে, তার কারণ পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। উষ্ণতা যত বাড়বে মেরু অঞ্চলের বরফ তো গলবেই, স্বাভাবিক বিষয়। জলস্তর বৃদ্ধি ঘটবে, মেরু অঞ্চলে বরফগুলো একটা কঠিনের মতো সেখানে আটকে আছে, এবার যখনই সেটা গলে যাবে জলস্তরের পরিমাণ অবশ্যই বাড়বে। সমুদ্র নিকটবর্তী জলস্তর বৃদ্ধি পেয়ে উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জলের প্রবেশ উর্বর কৃষি জমিতে পড়বে এবং কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়বে। ঠিক আছে, এর ফলে কি হবে? ফসল উৎপাদন ব্যাহত হবে এবং তার প্রভাব অবশ্যই আমাদের প্রত্যেকের, প্রতিটি মানুষের উপরই পড়বে, পৃথিবীতে থাকা প্রত্যেকটা জীবের উপরই পড়বে। ঠিক আছে, উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বহু পশু পাখি এবং বহু পশু এবং পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রাণী আছে যারা শীত প্রধান দেশে বা শীত প্রধান অঞ্চলে বেঁচে থাকতে পারে, তারা কিন্তু উষ্ণ জায়গায় বেঁচে থাকতে পারে না, তো সেই সকল প্রাণীরা কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। তখন কি হবে? বাস্তুতন্ত্রের যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা কিন্তু বিঘ্নিত হবে। ঠিক আছে, এরপর হচ্ছে সুপার সাইক্লোন এবং টর্নেডো আরও বিধ্বংসী আকার নেবে। নর্মালি এগুলো তো হয়ই অনেক সময়, কিন্তু এগুলোর ক্ষমতা আরও বেড়ে যাবে যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়বে। বিশ্বব্যাপী গ্রীষ্মকালীন ক্রান্তীয় রোগ, গ্রীষ্মকালীন বা ক্রান্তীয় রোগ, ক্রান্তীয় রোগ মানে গ্রীষ্মকালীন রোগকে বোঝানো হচ্ছে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদির রোগ ছড়িয়ে পড়বে, রোগীর সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন। এই যে এত পরিমাণে গ্রিনহাউস গ্যাস যে আমাদের তৈরি হচ্ছে, এই গ্রিনহাউস গ্যাসটাকে আমরা কিভাবে কমাতে পারি? আমরা যদি আমাদের এই অস্তিত্বকে বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়ে অবশ্যই ভাবতে হবে। যদি আমরা না ভাবি তাহলে একসময় এই ঘটনাগুলো ঘটবে। তাই গ্রিনহাউস গ্যাসকে যদি আমরা কমাতে চাই তাহলে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, এখানে তার কয়েকটা পয়েন্ট এখানে আমরা দিয়েছি। প্রথমত, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য মানে যে শক্তিকে বারবার ব্যবহার করা যায়, সেই ধরনের নবীকরণযোগ্য মানে যাকে বারবার তৈরি করা যায়, সেই শক্তিকে ব্যবহার করতে হবে। সাইকেল, রিক্সা, হাত চালিত বা ইঞ্জিনবিহীন দূষণহীন পরিবহন ব্যবহারে উৎসাহিত করতে হবে। যতটা আমরা পারবো জীবাশ্ম জ্বালানি যে সকল পরিবহন ব্যবস্থা রয়েছে তাদেরকে অ্যাভয়েড করব। এখন আমাদের সমস্যা আরেকটা, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তোমার প্রত্যেকে এখন আলাদা আলাদা গাড়ি চড়ে প্রথমত জায়গাটাও জাম্প করছে এবং অনেক পরিমাণে CO2 প্রোডাকশনও বাড়াচ্ছে। অনেক দেশ এমন আছে যেখানে এই গ্রিনহাউস বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কি করছে, তারা কিন্তু তাদের যে সরকারি যে পরিষেবা পরিবহনের, সে পরিবহনের পরিষেবাটা কিন্তু অনেক সময় ফ্রি বা অনেক কম কস্টে করে দিচ্ছে, যাতে কি হচ্ছে মানুষ তাদের নিজস্ব যানবাহন না বের করে তাতেই চলছে। তোমরা ভাবো যে একটা বাসে বা একটা বড় গাড়িতে যেখানে 50 জন একসঙ্গে যেতে পারে, সেই 50 জন যদি আলাদা আলাদা করে গাড়িতে চলে তাহলে জ্যামও হবে প্লাস CO2 প্রোডাকশনও বাড়বে। সেটাকে কমানোর দিকেও আমাদেরকে ভাবা উচিত। ঠিক আছে, অর্থাৎ এই পাবলিক ট্রান্সপোর্ট আমাদেরকে বেশি ব্যবহার করা উচিত, যেখানে এক জায়গায় অনেকগুলো মানুষ চলে আসতে পারবে, তাতে কিন্তু CO2 প্রোডাকশন কমলেও কমতে পারে। ঠিক আছে, আর কি বনভূমি ক্ষয়িষ্ণু বনাঞ্চলের পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণ CO2 শোষিত হবে, মানে বনভূমির যে পরিমাণ সেটার যদি পরিমাণ আমরা বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি করতে পারে, CO2 শোষণ বেশি ঘটবে, অক্সিজেন প্রোডাকশন বেশি বাড়বে এবং গ্রিনহাউস এফেক্টটা কমবে এবং পরিবেশে CO2 এর আধিক্য বা পরিমাণটাও কমবে। 3 কি CFC এর ব্যবহার ধাপে ধাপে নিষিদ্ধ করা দরকার। CFC এর ব্যবহার নিষিদ্ধ করা দরকার, কারণ CFC যে কিভাবে আমাদের ওজোন স্তরের ক্ষতি করে সেটা আমরা শুরুতেই দেখলাম। সেই CFC এই কারণেই নিষিদ্ধ করা প্রয়োজন। রেফ্রিজারেটর, AC প্রভৃতিতে বিকল্প প্রযুক্তি ও পরিবেশ বান্ধব রাসায়নিক ব্যবহার করতে হবে। এমন জিনিস ব্যবহার করতে হবে যেটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে দায়ী থাকবে না বা পৃথিবীর গড় উষ্ণতা বাড়াবে না, তবে সেটা আমরা ব্যবহার করতে পারি। কারণ আমরা যত বেশি AC রেফ্রিজারেটর ব্যবহার করব তত বেশি CO2 প্রোডাকশন হবে এবং CO2 তত পরিমাণে ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করবে এবং তত তাড়াতাড়ি গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়বে এবং আমাদের বিপদও ঘনিয়ে আসবে তত তাড়াতাড়ি। ঠিক আছে, নেক্সট যেটা লাস্ট রয়েছে আমাদের আজকের পয়েন্ট, সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল, এই মন্ট্রিল প্রোটোকলটা অ্যাকচুয়ালি কি, একটা বহুদেশীয় চুক্তি
কিসের জন্য? না তো গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট বলতে মেনলি ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, এই ওজোন স্তর ক্ষয়টাকে রোধ করার জন্য একটা বহুদেশীয় চুক্তি। সেই চুক্তিতে কি বলা হয়েছে এবং কবে সেটা হয়েছে সেটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত 1987 খ্রিস্টাব্দে এই বহুদেশীয় চুক্তি কি হয়? স্বাক্ষরিত হয়। মন্ট্রিল প্রোটোকল কি? একটা বহুদেশীয় চুক্তি যেটা 1987 সালে স্বাক্ষরিত হয়। কিসের জন্য? ওজোন স্তর ক্ষয় রোধের জন্য। এর মূল বিষয়বস্তু কি ছিল? যে 1995 সালের মধ্যে সিএফসি এর ব্যবহার 50% কমাতে হবে। অনেকটা টার্গেটেড, মানে টার্গেট করা হয়েছিল যে মোটামুটি আমাকে এতদিনের মধ্যে এই কাজটা করতে হবে। তারপরে 2000 সাল নাগাদ সিএফসি এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। 1995-এর মধ্যে সিএফসি এর ব্যবহার কমিয়ে 50% আনতে হবে এবং 2000 সালের মধ্যে সেটা পুরোপুরি বন্ধ করতে হবে। আর কি? ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো। ক্লোরিন কিন্তু আমরা দেখলাম যখন CFCl3 থেকে যখন ওই ক্লোরিনটাই কিন্তু ওজোন গ্যাসকে ধ্বংস করছিল, তাই ক্লোরিন গ্যাসের উৎপাদন কমাতে হবে ও 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ করতে হবে। তো এই প্রোটোকলটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তুগুলো কি ছিল এবং সেটা কবে স্বাক্ষরিত হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি কি এবং সেটার উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, আজকে আমাদের এতদূরই হলো। এর পরে আরেকটা টপিক রয়েছে, মানে এর আগে আরেকটা পার্ট রয়েছে। এর আগের পার্টে আমরা যেমন পড়লাম বায়ুমণ্ডল, তার বিভিন্ন স্তর। আজকে যেটা মূলত পড়লাম ওজোন স্তর এবং ওজোন স্তর সম্পর্কিত বিভিন্ন তথ্য, তার ওজোন স্তর কীভাবে, মানে ওজোন গ্যাস কিভাবে তৈরি হয়, সেখানে কিভাবে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে এবং সেগুলোকে তার প্রভাব কি হতে পারে, সেগুলোকে আমরা কিভাবে আটকাতে পারি ওজোন স্তর ধ্বংসটাকে, সেই বিষয়গুলো পড়লাম। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে শক্তি। বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তিটা আমাদেরকে এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমরা পড়তে হবে। সেখানে বিভিন্ন রকম চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি, বিভিন্ন ধরনের জ্বালানি সেই সম্পর্কিত আছে। তো আজকে আমরা এতদূরই পড়লাম। এই জিনিসটা তোমরা ভালো করে রেডি করে রাখবে, যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই। ঠিক আছে, আর এই যে পয়েন্টগুলো যেগুলো আমি এখানে আলোচনা করেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই সেগুলো অবশ্যই ভালোভাবে যদি ধাতস্থ না করতে পারো তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। আজ অব্দি এতদূরে থাকলো। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে, এই রেগুলার এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা অবশ্যই ফলো করবে তোমরা। ঠিক আছে, চ্যানেলটাকে এবং শেয়ার করবে। ঠিক আছে, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমরা আবার এই প্ল্যাটফর্মে আবার আসবো। থ্যাংক ইউ।